রবিবার সকালে পুরনো জিনিসপত্র গুছাচ্ছি। একটা অ্যালবাম বের হলো। ছেলে দেখে বলল, মা, এইগুলো কোনো সময়ের ছবি। বসে ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবিতে আমি লাল শাড়ি পরে হাসছি। সেই সময় আমার বয়স ছিল 25। ছেলে সেই ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখল। তারপর বলল, মা, এই ছবিতে তুমি দেখতে একদম হিরোইনের মতো। আমি হাসতে হাসতে বললাম, সেই যুগের কথা। ছেলে আরও ছবিগুলো দেখতে লাগল। হঠাৎ সে একটা ছবি নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখছে। সেটা আমি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছি। তার বয়স তখন মাত্র 5 বছর। সে আমার পাশে দাঁড়িয়ে। সে বলল, মা, দেখো, এই ছবিতে আমরা দেখতে মা-ছেলে নয়, দেখতে কোনো দম্পতির মতো। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, সত্যি মা। দেখো না, তুমি এত সুন্দর আর আমি তোমার পাশে। মনে হচ্ছে স্বামী স্ত্রী। আমি ছবিটা নিয়ে দেখলাম। সত্যি কথা, আমরা দেখতে বেশ মিলছিল। ছেলে আমার কাছে এসে বসল। মা, আমি একটা কথা বলি। আমি তার দিকে তাকালাম। সে বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে তুমি আমার জন্য তৈরি হয়েছিলে। তোমার সাথে আমার কত মিল। আমরা একসাথে কত সুন্দর লাগি। আমি ছোটবেলা থেকে তোমার পাশে আছি। তুমি আমার সব চাহিদা বুঝো। আমি তোমার সব কথা বুঝি। এটাই তো প্রেম। আমার হাত কাঁপছিল। ছবিটা টেবিলে রাখলাম। ছেলে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই ছবিগুলো দেখে আমার আরও নিশ্চিত হয়েছি যে তুমি আমার জন্য। আমরা একসাথে এত সুন্দর। তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে সুখী করব। সকালের রোদ জানালা দিয়ে ঘরে আসছিল। সেই আলোতে তার মুখ দেখাচ্ছিল খুব সুন্দর। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের গল্প পড়ছি। আর সেই গল্পে ছেলে শুধু আমার ছেলে নয়, সে আমার সবচেয়ে কাছের মানুষ। তার কথা শুনে মনে হলো সত্যিই আমরা একে অপরের জন্য তৈরি। তার চোখে এমন ভালোবাসা দেখলাম যে মনে হলো এই ছবিগুলো আসলে আমাদের প্রেমের সাক্ষী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিথিলা খান। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম কাজী রহমান, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। গত সপ্তাহে আমার স্বামী কাজী রহমান আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল। বলেছিল যে তার মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ লুকিয়ে আছে। প্রথমে আমি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরের দিন থেকে আমিও অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলাম। রাতে ঘুমানোর আগে আমি সব আলো নিভিয়ে রাখি। কিন্তু সকালে উঠে দেখি রান্নাঘরের আলো জ্বলে আছে। প্রথম দিন ভাবলাম হয়তো ভুলে গেছি। দ্বিতীয় দিনও একই ঘটনা। তৃতীয় দিন আমি বিশেষ খেয়াল করে সব আলো নিভিয়ে ঘুমালাম। কিন্তু সকালে উঠে দেখি রান্নাঘরের পাশাপাশি বসার ঘরের আলোও জ্বলছে। আমি কাজী রহমানকে বললাম। সে বলল, আমিও এই ব্যাপারটা লক্ষ্য করেছি। শুধু আলো না, কখনো কখনো মনে হয় কেউ রান্নাঘরে হাঁটাহাঁটি করছে। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি বললাম, তুমি কি মনে করো কেউ আমাদের বাড়িতে ঢুকেছে? কাজী রহমান বলল, সেটাই সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা। কিন্তু কেউ ঢুকলে তো কিছু না কিছু চুরি করত। আমাদের বাড়িতে তো কিছুই নেই হারিয়ে। সত্যি, আমাদের ঘরের সব কিছু ঠিক যেখানে রেখেছিলাম সেখানেই আছে। পরের রাতে আমরা দুজনেই জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত 2টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে থালাবাসনের আওয়াজ এলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কাজী রহমান আস্তে আস্তে উঠে দরজার কাছে গেল। আমিও তার পিছে পিছে গেলাম। রান্নাঘরের দরজা খুলে আমরা যা দেখলাম তাতে আমাদের চোখ ছানাবড়া। একটা মেয়ে আমাদের রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার বয়স হবে 25-26। সে একদম আমাদের রিয়াদের মতো দেখতে। একই ধরনের চোখ, নাক, ঠোঁট। যেন রিয়াদের বোন। মেয়েটা আমাদের দেখে ভয় পেয়ে গেল। সে বলল, আঙ্কেল, আন্টি, আমি। কাজী রহমান বলল, তুমি কে? কিভাবে আমাদের বাড়িতে ঢুকলে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমার নাম সীমা। আমি গত 10 দিন ধরে আপনাদের বাড়িতে লুকিয়ে আছি। আমি বললাম, কেন? তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কোথায়? সীমা কাঁদতে কাঁদতে বলল, আমার কেউ নেই। আমি এতিম। আমি রাস্তায় থাকি।
শীতকালে খুব ঠান্ডা লাগছিল। তাই আপনাদের বাড়িতে লুকিয়ে থাকতাম। আমার মনে দয়া হল। কিন্তু কাজী রহমান সন্দেহের চোখে তাকিয়ে রইল। সে বলল, তুমি সত্যি বলছ তো? তুমি তো চোর ডাকাত কিছু নও। সীমা বলল, না আঙ্কেল। আমি কিছুই চুরি করিনি। শুধু রাতে এখানে ঘুমাতাম। সকালে চলে যেতাম। আমি কাজী রহমানের দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বুঝে গেল আমি কি ভাবছি। আমি বললাম, সীমা, তুমি এখানে থাকতে পারো। কিন্তু লুকিয়ে কেন? আমাদের বললেই তো পারতে। সীমা বলল, আমি ভয় পেয়েছিলাম। মনে করেছিলাম আপনারা আমাকে তাড়িয়ে দেবেন। আমি তার হাত ধরে বললাম, না বাবা, আমরা তোমাকে তাড়াব না। তুমি আমাদের সাথেই থাকো। পরের দিন সকালে রিয়াদ আর তানিয়া সীমাকে দেখে অবাক হয়ে গেল। রিয়াদ বলল, মা, একে? আমি সব ঘটনা বললাম। তানিয়া বলল, দিদি, তুমি আমার বড় বোনের মতো। সীমা হাসল। কিন্তু রিয়াদের মুখে অন্য রকম ভাব। সে সীমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন তাকে আগে দেখেছে। আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি এমন করে তাকিয়ে আছো কেন? রিয়াদ বলল, মা, এই মেয়েটাকে আমি আগেও দেখেছি। সীমা চমকে উঠল। বলল, কোথায় দেখেছ? রিয়াদ বলল, আমার স্বপ্নে। গত কয়েক মাস ধরে আমি প্রায় স্বপ্নে তোমাকে দেখি। তুমি আমার সাথে কথা বলো, হাসো। এই কথা শুনে আমাদের সবার গায়ে কাঁটা দিল। সীমা বলল, আমিও তোমাকে স্বপ্নে দেখি। তুমি আমাকে বলো এই বাড়িতে আসতে। তাই আমি এখানে এসেছি। আমি আর কাজী রহমান দুজনেই হতবাক। একই রকম ব্যাপার? দুজনে দুজনকে স্বপ্নে দেখে? তানিয়া বলল, মা, এটা কি কোনো জাদুটোনা? আমি বললাম, জানি না বাবা। কিন্তু যাই হোক, সীমা এখন আমাদের পরিবারের অংশ। দিন যেতে লাগল। সীমা আমাদের সাথে মিশে গেল। সে খুব ভালো রান্না জানে। আমার চেয়েও ভালো। তানিয়ার পড়াশোনায় সাহায্য করে। কিন্তু রিয়াদ আর সীমার মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হল। রিয়াদ সীমার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। তারা দুজনে বারান্দায় বসে থাকে। কখনো হাসে, কখনো গম্ভীর হয়ে কথা বলে। আমি লক্ষ্য করলাম রিয়াদ সীমার দিকে এমনভাবে তাকায় যেমন একজন ছেলে তার প্রেমিকার দিকে তাকায়। একদিন আমি সীমাকে জিজ্ঞেস করলাম, সীমা, তোমার আর কোনো পরিবার নেই? সীমা বলল, না আন্টি। আমি ছোটবেলায় এতিম হয়ে গেছি। তারপর থেকে একা একা বেঁচে আছি। আমি বললাম, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সীমা লজ্জা পেল। বলল, না আন্টি। আমার কখনো কারো সাথে প্রেম হয়নি। আমি বললাম, রিয়াদকে তুমি কেমন লাগে? সীমা আরও লজ্জা পেল। বলল, ভাই তো আন্টি। আমি বললাম, ভাই? তুমি তো আমাদের পরিবারের কেউ নও। তুমি আমাদের মেয়ের মতো। কিন্তু রক্তের সম্পর্ক নেই। সীমা বলল, আন্টি, আমি রিয়াদকে খুব ভালোবাসি। কিন্তু আমি জানি না এটা ঠিক কি না। আমি তার হাত ধরে বললাম, প্রেম কখনো ভুল নয় বাবা। তুমি যদি রিয়াদকে ভালোবাসো আর রিয়াদ যদি তোমাকে ভালোবাসে, তাহলে সেটাই যথেষ্ট। সীমার চোখে জল এলো। বলল, আন্টি, আপনি কি আমাকে আপনার পুত্রবধূ হিসেবে মেনে নেবেন? আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, অবশ্যই বাবা। তুমি তো আমার মেয়ের মতো। সেদিন রাতে আমি কাজী রহমানকে সব বললাম। সে বলল, আমিও লক্ষ্য করেছি। রিয়াদ আর সীমার মধ্যে ভালোবাসা হয়েছে। কিন্তু একটা ব্যাপার আমার কাছে অদ্ভুত লাগছে। আমি বললাম, কি? কাজী রহমান বলল, সীমাকে দেখতে একদম আমাদের পরিবারের মতো। যেন সে আমাদের মেয়ে। পরের দিন আমি সীমার জন্মের কাগজপত্র খোঁজার সিদ্ধান্ত নিলাম। সীমা বলল যে সে কোনো কাগজপত্র নেই। কিন্তু সে জানে তার জন্ম হয়েছিল ঢাকার একটা হাসপাতালে। আমি আর কাজী রহমান সেই হাসপাতালে গেলাম। হাসপাতালের রেকর্ড ঘেঁটে আমরা সীমার জন্মের তথ্য পেলাম। কিন্তু যে তথ্য পেলাম তাতে আমাদের মাথা ঘুরে গেল। সীমার মায়ের নাম মীরা খান। আমার বোনের নাম। যে বোন 20 বছর আগে মারা গিয়েছিল। আমি হাসপাতালের ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এই মীরা খানের কি হয়েছিল? ডাক্তার বলল, সন্তান জন্মের পর পরই মারা গিয়েছিল। আর বাচ্চাটাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার মাথায় বাজ পড়ল। সীমা আমার ভাইঝি। আমার বোনের মেয়ে। আমি এতদিন জানতামই না যে মীরার একটা মেয়ে আছে। মীরা মারা যাওয়ার পর আমাদের পরিবারের সাথে তার স্বামীর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। আমরা কেউই জানতাম না যে একটা বাচ্চা রয়ে গেছে। বাড়ি ফিরে আমি সীমাকে সব বললাম। সীমা কাঁদতে শুরু করল। বলল, মানে আমার একটা পরিবার আছে? আমি একা নই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, না বাবা, তুমি একা নও। তুমি আমার ভাইঝি।
আমার রক্তের সম্পর্কের মেয়ে। কিন্তু এখন একটা নতুন সমস্যা দেখা দিল। সীমা যদি আমার ভাইঝি হয় তাহলে সে রিয়াদের কাজিন বোন। তাদের মধ্যে প্রেম কি ঠিক হবে? আমি আর কাজী রহমান এই নিয়ে অনেক চিন্তা করলাম। কাজী রহমান বলল, কাজিনদের মধ্যে বিয়ে অনেক সমাজেই স্বীকৃত। আর তারা তো জানতই না যে আত্মীয়। তাদের ভালোবাসা খাঁটি। আমিও এই কথায় সায় দিলাম। আমরা রিয়াদকে সব বললাম। রিয়াদ প্রথমে অবাক হল। তারপর বলল, মা, তাহলে সীমা আপা আমার বোন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোমরা দুজনে যদি একে অপরকে ভালোবাসো তাহলে বিয়ে করতে পারো। রিয়াদ খুশি হয়ে গেল। সে বলল, মা, আমি সীমা আপাকে খুব ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। সীমাও একই কথা বলল। আমরা তাদের বিয়ের আয়োজন করলাম। ছোট করে, শুধু পরিবারের সদস্যরা। তানিয়া খুব খুশি হল। সে বলল, আমার একটা দিদি আর একটা ভাবি দুটোই পেলাম। বিয়ের দিন খুব সুন্দর হল। সীমা খুব সুন্দর লাগছিল। রিয়াদও খুব খুশি। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা দুজনেই খুব খুশি। বিয়ের পর সীমা আর রিয়াদ আলাদা একটা ফ্ল্যাটে চলে গেল। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসে। সীমা এখন আমাদের পরিবারের একটা অবিচ্ছেদ্য অংশ। আর আমি পেয়েছি একটা মেয়ে যাকে আমি এতদিন হারিয়ে ভেবেছি। একদিন সীমা আমাকে বলল, মাম্মা, এখন সে আমাকে মাম্মা বলে ডাকে। আমার মনে হয় আম্মা আমাকে স্বপনে পথ দেখিয়ে এই বাড়িতে পাঠিয়েছে। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার আম্মা চায় তুমি সুখী হও। কিছুদিন পর সীমা আমাকে বলল যে সে গর্ভবতী। আমাদের সবার খুশির আর সীমা নেই। আমি দাদিমা হব। তানিয়া ফুপি হবে। কাজী রহমান দাদা হবে। 9 মাস পর সীমার একটা ছেলে হল। তার নাম রাখা হল আয়ান। আয়ানকে দেখতে একদম রিয়াদের ছোটবেলার মতো। আমার মনে হল যেন আমার রিয়াদ ছোট হয়ে ফিরে এসেছে। আজ আয়ানের বয়স 3 বছর। সে খুব সুন্দর, খুব বুদ্ধিমান। সীমা আর রিয়াদ খুব সুখে আছে। তানিয়া এখন কলেজে পড়ে। সেও একটা ছেলেকে পছন্দ করে। আমরা তার বিয়ের কথাও ভাবছি। কাজী রহমান মাঝে মাঝে বলে, জীবনটা কত অদ্ভুত। একটা মেয়ে এতিম হয়ে রাস্তায় থাকত। আর আজ সে আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমিও মাঝে মাঝে ভাবি, যদি সেদিন সীমাকে তাড়িয়ে দিতাম তাহলে আমরা এত সুখ পেতাম না। এখন প্রায় মনে হয় যে ভাগ্য আমাদের সবাইকে একসাথে এনেছে। সীমা যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল, আমি কখনো ভাবিনি যে সে একদিন আমার পুত্রবধূ হবে, আমার নাতির মা হবে। কিন্তু জীবনে আরও অনেক রহস্য বাকি ছিল। গত মাসে আমি আমার পুরনো একটা ট্রাঙ্ক খুলেছিলাম। সেখানে আমার বোন মীরার কিছু জিনিসপত্র পেলাম। তার মধ্যে একটা ডায়েরি ছিল। সেই ডায়েরিতে মীরা লিখেছিল যে তার একটা মেয়ে হবে। আর সে চায় তার মেয়ে যেন আমাদের পরিবারের সাথে থাকে। মীরা তার ডায়েরিতে আরও লিখেছিল যে তার মেয়ে হবে খুব সুন্দর, খুব গুণবতী। আর তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে। এই কথা পড়ে আমার গায়ে কাটা দিল। মীরা কিভাবে জানল যে তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে? আমি সীমাকে এই ডায়েরি দেখালাম। সীমা পরে কাঁদতে শুরু করল। বলল, মাম্মা, আম্মা সব জানত। আম্মা আমার জন্য সব ঠিক করে গেছে। আমিও কাঁদলাম। আমার বোন এত দূরদর্শী ছিল। রিয়াদ ডায়েরিটা পড়ে বলল, মা, মনে হচ্ছে খালাম্মা আমাদের ভবিষ্যৎ দেখতে পেত। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার খালাম্মার অনেক অদ্ভুত ক্ষমতা ছিল। এই ঘটনার পর আমাদের পরিবারে আরও একটা রহস্যজনক ঘটনা ঘটল। তানিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল যে তার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম রিমা। রিমা দেখতে একদম আমার মতো। তানিয়া বলল, মা, রিমা দিদিকে দেখে মনে হচ্ছে তুমি ছোট হয়ে গেছ। আমি কৌতূহলী হয়ে তানিয়াকে বললাম রিমাকে একদিন বাড়িতে নিয়ে আসতে। তানিয়া পরের দিন রিমাকে নিয়ে এলো। রিমাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সত্যিই সে দেখতে একদম আমার মতো। যেন আমার আরেকটা মেয়ে। রিমার সাথে কথা বলে জানলাম যে তার বাবা মায়ের নাম কমল দাস আর গীতা দাস। কমল দাস নামটা শুনে আমার মাথায় কিছু একটা খেলে গেল। আমার মনে পড়ল আমাদের স্কুলে কমল দাস নামে একটা ছেলে ছিল। সে আমাকে প্রেম করত। কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম। আমি রিমাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি আমাকে চেনে? রিমা বলল, হ্যাঁ আন্টি। বাবা বলে আপনাকে স্কুলে দেখেছে। আপনি নাকি খুব সুন্দর ছিলেন। আমি বুঝে গেলাম যে রিমার বাবা সেই কমল দাস। আমি রিমার মায়ের কথা জিজ্ঞেস করলাম। রিমা বলল, মা অসুস্থ। তার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আমার মনে দয়া হল। আমি বললাম, তোমার মায়ের সাথে আমার দেখা করা দরকার।
পরের দিন আমি রিমার বাড়িতে গেলাম। গীতা দাসকে দেখে মনে হলো যেন আমি নিজেকে দেখছি। কিন্তু গীতা খুব অসুস্থ, খুব দুর্বল। কমল দাস আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল, মিথিলা, তুমি এখানে কেন? আমি বললাম, তোমার মেয়ে আমার মেয়ের বন্ধু। আমি তোমার স্ত্রীকে দেখতে এসেছি। গীতা আমার হাত ধরে বলল, আমি জানি আমার বেশি দিন নেই। আমার একটা অনুরোধ। আমার মেয়ে রিমাকে দেখাশোনা করবে? আমি তার হাত ধরে বললাম, অবশ্যই। রিমা আমার মেয়ের মতো। গীতা কাঁদতে শুরু করল। বলল, আমি জানি তুমি ভালো মানুষ। কমল সবসময় তোমার কথা বলে। 2 সপ্তাহ পর গীতা দাস মারা গেল। রিমা একদম একা হয়ে গেল। কমল দাস তার কাজের জন্য বিদেশে যায়। রিমাকে একা রাখতে পারল না। সে আমার কাছে এসে অনুরোধ করল রিমাকে রাখতে। আমি রিমাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। তানিয়া খুব খুশি হল। এখন তার একটা বোন হল। সীমাও রিমাকে খুব পছন্দ করল। রিয়াদ বলল, মা, আমাদের পরিবার দিন দিন বড় হচ্ছে। রিমা আমাদের সাথে থাকতে শুরু করল। সে খুব ভালো মেয়ে, খুব পড়াশোনায় ভালো। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। রিমা আর আয়ানের মধ্যে খুব ভাব। আয়ান যখনই রিমাকে দেখে দৌড়ে গিয়ে তার কোলে ওঠে। রিমাও আয়ানকে খুব আদর করে। একদিন রিমা আমাকে বলল, আন্টি, আয়ানকে দেখলে মনে হয় আমার ছোট ভাই। কিন্তু আমার তো কোনো ভাই নেই। আমি বললাম, এখন তো আছে। আয়ান তোমার ভাইয়ের মতো। সময় যেতে লাগল। রিমা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেল। তানিয়া আর রিমা 2 বোনের মতো থাকে। সীমা রিমাকে খুব স্নেহ করে। আর আয়ান তো রিমার পিছে পিছে ঘোরে সারাদিন। কিন্তু একদিন আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। রিমার বাবা কমল দাস বিদেশ থেকে ফিরে এলো। সে আমার কাছে এসে বলল, মিথিলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেছ? কমল বলল, না, আমি ঠিক আছি। আমি এতদিন তোমাকে ভুলতে পারিনি। গীতাকে বিয়ে করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসা কমেনি। আমি রেগে গিয়ে বললাম, তুমি কি বলছ? আমার স্বামী আছে, সংসার আছে। আর তুমি এখন বিধুর। তোমার মাথা ঠিক নেই। কমল বলল, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। আমি কাজী রহমানকে সব বললাম। কাজী রহমান রেগে গেল। বলল, কমল দাস পাগল হয়ে গেছে। তাকে বোঝাতে হবে। আমি বললাম, কিন্তু রিমার কি হবে? সে তো আমাদের কাছে থাকে। কাজী রহমান বলল, রিমা থাকবে। কিন্তু কমল দাসকে বুঝতে হবে যে সে ভুল করছে। আমরা কমল দাসের সাথে কথা বললাম। কিন্তু সে কিছুতেই মানল না। শেষে আমি রিমাকে সব বললাম। রিমা কাঁদতে শুরু করল। বলল, আন্টি, আমার বাবা কেন এমন করছে? আমি লজ্জিত। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি লজ্জিত হওয়ার কিছু নেই। তোমার বাবার ভুল। রিমা বলল, আন্টি, আমি আর বাবার কাছে যাব না। আমি আপনাদের সাথেই থাকব। আমি বললাম, তুমি আমাদের সাথেই থাকবে। তুমি আমার মেয়ে। কমল দাস বুঝতে পারল যে রিমা তার কাছে যাবে না। সে হাল ছেড়ে দিয়ে আবার বিদেশে চলে গেল। রিমা আমাদের সাথে থেকে গেল। এখন রিমার বয়স 18 বছর। সে কলেজে পড়ে। খুব মেধাবী ছাত্রী। তানিয়ার সাথে খুব ভাব। সীমা আর রিয়াদ তাকে ছোট বোনের মতো দেখে। আর আয়ান তো রিমার পিছে পিছে ঘোরে সারাদিন। আমি মাঝে মাঝে ভাবি, জীবনটা কত অদ্ভুত। প্রথমে সীমা এলো। তারপর রিমা এলো। দুজনেই আমাদের পরিবারের অংশ হয়ে গেল। আমার মনে হয় এটাই নিয়তি। কিন্তু আরেকটা রহস্যজনক ঘটনা ঘটল গত মাসে। রিমা একদিন আমাকে বলল, আন্টি, আমি একটা অদ্ভুত স্বপন দেখি। আমি দেখি একটা বৃদ্ধ মহিলা আমার কাছে আসে। বলে আমি যেন আয়ানকে দেখাশোনা করি। আমি অবাক হয়ে বললাম, কেমন দেখতে সেই মহিলা? রিমা বলল, আপনার মতো দেখতে। কিন্তু অনেক বৃদ্ধ। আমার মনে হল সেই মহিলা হয়তো আমার মা। আমার মা মারা গিয়েছে 10 বছর আগে। আমি রিমাকে আমার মায়ের ছবি দেখালাম। রিমা দেখে বলল, হ্যাঁ, এই মহিলাই। তিনি আমার স্বপনে আসেন। আমার গায়ে কাটা দিল। আমার মা কেন রিমার স্বপনে আসছে? আমি সীমাকে এই কথা বললাম। সীমা বলল, মাম্মা, আমারও মনে হয় দাদিমা আমাদের দেখাশোনা করছে। আমিও কখনো কখনো দাদিমাকে স্বপনে দেখি। আমি বললাম, কি বলে দাদিমা? সীমা বলল, বলে আমরা সবাই যেন ভালো থাকি। আর আয়ানকে যেন ভালো মানুষ করি। এই সব ঘটনার পর আমার মনে হচ্ছে আমাদের পরিবারের উপর কোনো অদৃশ্য শক্তির আশীর্বাদ আছে। আমার বোন মীরা, আমার মা, তারা হয়তো আমাদের দেখাশোনা করছে।
আজ আয়ানের বয়স ৫ বছর। সে খুব বুদ্ধিমান, খুব সুন্দর। স্কুলে খুব ভালো ফলাফল করে। রিমা তার পড়াশোনায় সাহায্য করে। তানিয়া তার সাথে খেলে। আমরা সবাই তাকে খুব আদর করি। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি। আয়ান রিমাকে দেখলে বলে, মাম্মি, রিমা ফুপি কি আমার বউ হবে? আমি হেসে বলি, না বাবা, রিমা ফুপি তোমার ফুপি। কিন্তু আয়ান বলে, আমি বড় হলে রিমা ফুপিকে বিয়ে করব। রিমাও আয়ানের এই কথা শুনে লজ্জা পায়। কিন্তু সে আয়ানকে খুব স্নেহ করে। আমার মনে হয় আয়ান আর রিমার মধ্যে একটা বিশেষ বন্ধন আছে। আমি মাঝে মাঝে ভাবি, ভবিষ্যতে কি হবে? আয়ান বড় হলে সত্যিই কি রিমাকে বিয়ে করবে? রিমা কি আয়ানের জন্য অপেক্ষা করবে? এই সব প্রশ্নের উত্তর কেবল সময় দিতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের পরিবার খুব সুখে আছে। কাজী রহমান এখনও সুস্থ। আমিও ভালো আছি। সীমা আর রিয়াদ খুব সুখী। তানিয়া কলেজে ভালো ফলাফল করছে। রিমা আমাদের সবার প্রিয়। আর আয়ান আমাদের সবার চোখের মণি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের এই সুখ চিরকাল থাকে। যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। আর যেন আয়ান বড় হয়ে একটা ভালো মানুষ হয়। আজকে এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের গল্প এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটে। কখনো খুশির, কখনো দুঃখের। কিন্তু আমরা সবাই একসাথে আছি বলে সব কিছু সহ্য করতে পারি। আমার বিশ্বাস, ভালোবাসা আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমাদের পরিবারে যে ভালোবাসা আছে, যে একতা আছে, তাই আমাদের সব সমস্যার সমাধান করে দেয়। আর যেসব মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, যেমন আমার বোন মীরা, আমার মা, তারা হয়তো আকাশ থেকে আমাদের দেখাশোনা করছে। তাদের আশীর্বাদেই আমরা এত সুখে আছি। আমি সব শুনুদের জানাই, পরিবারকে ভালোবাসুন। আপনাদের কাছের মানুষদের দেখাশোনা করুন। কারণ জীবনে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থ, খ্যাতি, সব কিছুর চেয়ে পরিবার বড়। আর যারা এতিম, যাদের কোনো পরিবার নেই, তাদের সাহায্য করুন। কারণ আপনি জানেন না, হয়তো সেই এতিম শিশুটি একদিন আপনার পরিবারের অংশ হয়ে যেতে পারে। যেমন সীমা আর রিমা আমাদের পরিবারের অংশ হয়েছে। জীবন অনিশ্চিত। কিন্তু ভালোবাসা চিরকাল থাকে। পরিবারের বন্ধন কখনো ছিঁড়ে না। এই বিশ্বাস নিয়েই আমি প্রতিদিন বেঁচে আছি। আর আমার নাতি আয়ান যখন বড় হবে, তখন হয়তো সেও তার নিজের পরিবার করবে। তার সন্তান হবে। আর আমি প্রপিতামহী হব। জীবনের চক্র এভাবেই চলতে থাকবে। আর আমাদের এই ভালোবাসার গল্প প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমাদের পরিবারে যেন সবসময় শান্তি থাকে। আর যারা এই গল্প শুনেছেন, তাদের পরিবারেও যেন সুখ শান্তি থাকে।